হাই স্টুডেন্টস, আজকে আমরা আলোচনা করব মাধ্যমিক 2021-এর একটা গুরুত্বপূর্ণ বিষয়ের উপর, যেখানে তোমরা দেখতেই পাচ্ছ যে নদীর কাজ ও তার সৃষ্ট ভূমিরূপ। এই চ্যাপ্টারটা তোমাদের মাধ্যমিকে খুবই গুরুত্বপূর্ণ এই কারণে, কারণ এখান থেকে তোমরা 5 নম্বরের একটা বড় প্রশ্ন, সাথে 3 নম্বরের ব্যাখ্যামূলক প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন, এমসিকিউ প্রশ্ন এবং এসএকিউ প্রশ্ন, এই ধরনের সমস্ত ধরনের প্রশ্নগুলো এই চ্যাপ্টার থেকে পাবে। যার ফলে এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের মাধ্যমিক 2021-এর জন্য। এই ভিডিওটার মাধ্যমে আমি প্রত্যেকটা পয়েন্টকে খুব ভালোভাবে আলোচনা করার চেষ্টা করব, আশা করি তোমরা বুঝতে পারবে। তার সাথে আমি ভিডিওটার শেষে এই চ্যাপ্টার থেকে এবছর মাধ্যমিকের জন্য কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ হতে পারে এবং তার মানে একটা সাজেশন আমি তোমাদের দিয়ে দেবো, এবং সেই উত্তরগুলো কিভাবে লিখতে হয়, কোন কোন পয়েন্টগুলো সেই উত্তরে তোমরা রাখবে, তার যাবতীয় তথ্য আমি এই ভিডিওটা শেষে দিয়ে দেবো। প্রথমে আগে আলোচনাটা করে নেওয়া যাক, তাহলে চলো শুরু করা যাক। শুরু করার আগে তোমাদের আরেকটা জিনিস আমি একটু বলে দিই, এই চ্যাপ্টারটা খুবই বড় একটা চ্যাপ্টার, এটাকে পুরো একটা ভিডিওর মধ্যে সম্ভব হবে না, তো তার জন্য এটাকে আমি দুটো ভাগে ভাগ করব। আমি ওই জন্য এখানে লিখেছি পার্ট 1, তার মানে এই চ্যাপ্টারটাকে আমি দুটো পার্টে আলোচনা করব। প্রথমে আমি শুরু করব পার্ট 1টা, পার্ট 1-এ কি কি বিষয় আলোচনা করব সেটা আমি এখানে লিখে দিয়েছি, আর পার্ট 2-এ কি কি আলোচনা করব সেটা পরের ভিডিওতে আমি নিয়ে আসবো। ওকে, তাহলে চলো শুরু করা যাক। আমরা প্রথমে যেটা শুরু করব, প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে পার্ট 1-এ আমরা কি কি আলোচনা করব। আমরা নদীর সংজ্ঞা দেখব, জলচক্রের অংশ হিসেবে নদীর ভূমিকাটা কি সেটা দেখব, নদীর উপত্যকা বলতে কি বোঝায় সেটা দেখব, নদীর অববাহিকাটা কি দেখব, 5 নম্বরে দেখব ধারণ অববাহিকা কি, তারপরে দেখব জলবিভাজিকা কি, তারপরে দেখব নদীর গতি কতগুলো আছে এবং কি কি, নদীর কাজগুলো কি কি, নদীর গতির সঙ্গে নদীর কাজের কি সুসম্পর্ক রয়েছে, তাহলে এবং 10 নম্বর পয়েন্টে তোমরা দেখতে পাচ্ছ নদীর কার্য পদ্ধতি, কি কি পদ্ধতিতে নদী কাজ করে। চলো তাহলে শুরু করা যাক। প্রথম পয়েন্ট নাম্বার 1, এখানে দেখতেই পাচ্ছ সংজ্ঞা। তাহলে আমি যদি নদীর সংজ্ঞা বলি, তাহলে সংজ্ঞাতে আমি কি বলবো? প্রথমেই বলবো এটি একটি প্রাকৃতিক জলধারা। তাহলে আমি এখানে প্রথমেই লিখে নেব প্রাকৃতিক জলধারা। প্রাকৃতিক জলধারা। 2 নম্বর পয়েন্টে কি বলা যেতে পারে? 2 নম্বর পয়েন্টে এটা অবশ্যই আমি বলবো যে এটা কোনো পার্বত্য অঞ্চল বা মালভূমি অঞ্চল থেকে সৃষ্টি হয়। এটা 2 নম্বর পয়েন্টে আমি বলতে পারি যে এটা পার্বত্য অঞ্চল বা মালভূমি অঞ্চল থেকে সৃষ্টি হয়। এটাতে দু রকমের বরফ গোলা জলেও সৃষ্টি হতে পারে, অর্থাৎ হিমবাহ পুষ্ট জল অথবা বৃষ্টির জল। তাহলে আমি এখানে 3 নম্বর পয়েন্টে বলতে পারি বৃষ্টির জলে অথবা হিমবাহ গোলা জলে। এই জলটা কেন ভূমির ঢাল অনুসারে নিচের দিকে নামছে? তাহলে প্রথমেই আমরা যেটা বলবো মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে ভূমির ঢাল অনুসারে। ভূমির ঢাল অনুসারে। তাহলে দেখো এখানে আরেকটা জিনিস, আমার আরেকটা পয়েন্ট এখানে রয়েছে যে এই জলধারাটা তাহলে কোথায় গিয়ে মিলিত হবে? মিলিত হবে কোনো বড় জলাশয়, কোনো বড় জলাশয়, বড় নদী অথবা সমুদ্রে। সমুদ্রে গিয়ে মিলিত হবে। তাহলে এই 5টা পয়েন্টকে যদি আমি জুড়ে দিই তাহলে কিন্তু সংজ্ঞা বেরিয়ে চলে আসে। কিরকম? আবার এই সংজ্ঞা থেকেই তুমি এই পয়েন্টগুলোকে বের করে বৈশিষ্ট্য দিতে পারো। তাহলে প্রথমে আমি যদি বলি যে নদীর সংজ্ঞা কি, নদী একটি প্রাকৃতিক জলধারা যা পার্বত্য অঞ্চল ও মালভূমি অঞ্চল থেকে সৃষ্টি হয়ে বা পার্বত্য অঞ্চল বা মালভূমি অঞ্চলের হিমবাহ গোলা জলে গঠিত অথবা বৃষ্টির জলে পুষ্ট হয়ে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে ভূমির ঢাল অনুসারে প্রবাহিত হতে
প্রবাহিত হতে থাকে এবং তার পরবর্তী ক্ষেত্রে কোনো বড় জলাশয়, বড় নদী বা সমুদ্রে যদি পতিত হয়, সেই প্রাকৃতিক জলধারাকে আমরা বলে থাকি নদী। আশা করি সংখ্যাটা বোঝা গেল। চলে গেল। এবার আমি আসবো যে একটা ড্রয়িং এর মাধ্যমে যদি আমি দেখি যে এটা হচ্ছে একটা, আমি যদি এই পুরোটাকে একটা ড্রয়িং এর মাধ্যমে দেখার চেষ্টা করি, তাহলে এটাকে আমি সমুদ্র তল বলে দিলাম। এটা সমুদ্র তল। তাহলে এটা পার্বত্য অঞ্চল, পার্বত্যাঞ্চল। এটা সমভূমি অঞ্চল। তাহলে একটা নদী এই পার্বত্য অঞ্চলের কোন হিমবাহ থেকে তৈরি হচ্ছে, তৈরি হয়ে সেটা ভূমির ঢাল অনুসারে নিচে নামছে, এখানে চলে আসছে, এটা এখানে পতিত হচ্ছে। তাহলে আমি যদি দেখি এখান থেকে এর ভূমির ঢালটা অনেক বেশি, যার জন্য এই নিচের দিকে নামছে, সমভূমি প্রবাহ হচ্ছে, তারপরে গিয়ে কোনো না কোনো সমুদ্র বা জলাশয় বা অন্য কোনো বড় নদীতেও পতিত হতে পারে। বোঝা গেল? তাহলে এই হচ্ছে আমাদের একটা নদী। নদী হচ্ছে প্রাকৃতিক জলধারা, এটাকে আমরা নদী বলতে পারি। তাহলে নদীর সংজ্ঞা বুঝলাম, বৈশিষ্ট্য বুঝে গেলাম। চলো আমরা দেখি এই 2 নম্বর পয়েন্টটাতে। 2 নম্বর পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি যে জলচক্রের অংশ হিসেবে নদী। তো জলচক্রের অংশ হিসেবে নদীকে যদি আমরা ব্যাখ্যা করি, তাহলে প্রথমে আমাকে জানতে হবে জলচক্রের সংজ্ঞাটা কি। তো প্রথমে আমি বলি যে পৃথিবীর বায়ুমণ্ডলের উপর বা জলভাগের উপর যখন অত্যধিক হারে সূর্যের তাপমাত্রা আসে এবং তখন ওই জলভাগ বাষ্পীভূত হয় এবং জলীয় বাষ্প সৃষ্টি করে, ফলে জলীয় বাষ্পের ওজন হালকা হয়ে যায়। হালকা হওয়ার ফলে সেটা ভূপৃষ্ঠ থেকে ক্রমাগত উপরে উঠতে থাকে, যেটাকে আমরা বাষ্পীভবন বলি। এই বাষ্পীভবন প্রক্রিয়াতে জল বাষ্পে পরিণত হলো, বাষ্পে পরিণত হওয়ার সাথে সাথে সেটা ক্রমাগত উপরে উঠতে শুরু করলো এবং উপরে ওঠার সাথে সাথে সেটা প্রতি কিলোমিটারে তাপমাত্রাটা হ্রাস করবে। প্রতি কিলোমিটারে 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড হারে 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড হারে এই উষ্ণতাটা হ্রাস হয়। এই উষ্ণতাটা হ্রাস হওয়ার ফলে যখন এটা হিমাঙ্কের নিচে পৌঁছায়, তখন গিয়ে আরেকটা প্রক্রিয়া হয় যেটাকে আমরা বলি ঘনীভবন। তারপরে প্রথমে হচ্ছে বাষ্পীভবন, বাষ্পীভবনের পরে সেটা কি হলো, ধূলিকণা বা অন্যান্য যে অ্যারোসলস আছে বাতাসে, সে তাদের মানে সংস্পর্শে এবং তাদের সাহায্যে জলকণা ভারী হতে হতে তাদেরকে ভেসে থাকে। ভেসে থাকার পরে সেটা ঘনীভূত হয়। ঘনীভূত হওয়ার পরে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস যেটা সৃষ্টি হয়, ঘনীভবন প্রক্রিয়ার ফলে মেঘ সৃষ্টি হয়। এই মেঘ প্রধান কারণ অধঃক্ষেপণের। অধঃক্ষেপণ মানে কি? বৃষ্টিপাত। অধঃক্ষেপণে অনেকগুলো প্রক্রিয়া আছে, তার মধ্যে বৃষ্টিপাত একটা গুরুত্বপূর্ণ। তো এবার মেঘ সৃষ্টি হলো এবং সেই মেঘ থেকে পুনরায় বৃষ্টিপাত হলো এবং সেই বৃষ্টির জল ভূপৃষ্ঠে এসে উপস্থিত হলো। কিছুটা পরিমাণ জল ভূগর্ভে প্রবেশ করে আর কিছুটা জল ভূপৃষ্ঠের পৃষ্ঠ প্রবাহ রূপে আবার সমুদ্রে বা জলাশয়ে ফিরে যায়। এই যে পৃষ্ঠ প্রবাহটা, সেই পৃষ্ঠ প্রবাহটা নদী বা বিভিন্ন ধরনের জলধারাগুলো করে থাকে। তো এই পৃষ্ঠ প্রবাহের নদীর একটা বিশাল বড় গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই জলচক্রের অংশ হিসেবে নদীকে দেখতে গেলে দুটো পয়েন্টে আমাদের বলতে হবে যে এখানে দুটো জিনিস আমাদের দেখতে হবে। 1967-এ আর যে মুর, একজন জলবিজ্ঞানী, হাইড্রোলজিস্ট, তিনি বললেন যে এই জলচক্রের মধ্যে নদীর একটা বিশাল বড় গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কেন রয়েছে? কারণ অধঃক্ষেপণ থেকে যে পরিমাণ জল পৃথিবী পৃষ্ঠে আসে তার 7% জলকে পুনরায় শিলামণ্ডল থেকে জলমণ্ডলে বা বায়ুমণ্ডলে স্থানান্তরিত করার কাজটা কিন্তু নদী করে। এবং আরেকটা জিনিস আমাদের জেনে রাখা দরকার, যেটা হচ্ছে পৃথিবীর মোট জলের 0.03% জল নদ নদীর মধ্যেই পাওয়া যায় বা নদ নদীতেই অবস্থান করছে। সুতরাং জলচক্রের মধ্যে নদ নদীর একটা বিশাল বড় গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাহলে 3 নম্বর পয়েন্ট হচ্ছে নদী উপত্যকা। এখন দেখা যায় যে নদী উপত্যকাটা কি। একটা নদী উৎসতে তৈরি হলো, মানে ধরে নেওয়া যাক, তাহলে আমি প্রথমে যদি সংজ্ঞাতে আসি, প্রথমে আমি আগে ডায়াগ্রামটা দেখবো, ডায়াগ্রাম থেকে সংজ্ঞাটা বের করার চেষ্টা করবো। তাহলে প্রথমে আমি আসছি, এটা একটা পার্বত্যাঞ্চল, একটা নদী এখান থেকে সৃষ্টি হলো, এটা তার উৎস এবং এটা সমভূমি প্রবাহ, এখানে গিয়ে নদীটা পতিত হচ্ছে।
এটা নদীটার মোহনা। এবার দেখার বিষয় হলো আমি এটাকে যদি 3D করে দিই, 3D ফর্মে, তাহলে একটা নদী যখন এখান থেকে তৈরি হবে বা এখান থেকে সৃষ্টি হবে, সৃষ্টি হওয়ার পর তার দু সাইডে কিছুটা অঞ্চল তো থাকবেই, যে অঞ্চলটার মধ্যে নদীর জলটা যাওয়া আসা করবে বা যে অঞ্চলের মধ্যে নদী তার কার্যকলাপগুলো করবে। এবার সেটা সমভূমি প্রবাহে যখন আসে তার অনেক বেশি চওড়া হতে শুরু করে। তাহলে আমার প্রশ্ন হলো যে এইখান থেকে আমি কি করে ডেফিনেশনটা বের করব? তাহলে আমি প্রথমে বলবো নদীর উৎস থেকে মোহনা পর্যন্ত। নদীর উৎস থেকে মোহনা পর্যন্ত আমি নদী খাতে দু সাইডে বা দু পাশে যতটা অঞ্চল জুড়ে নদীর জল তার কার্যকলাপ করছে। তার মানে আমি কিরকম কার্যকলাপের কথা বলছি, যে গ্রীষ্মকালে দেখবেন নদীর জল কিন্তু কমে যায়, নদী খাতে পুরোটা জুড়ে নদীর জল প্রবাহিত হয় না, কারণ জলের সোর্স কমে যায়। আবার যদি আমি বর্ষাকালে দেখি যে দুদিকে নদী খাত ছাড়িয়েও তার কিছুটা অঞ্চল জুড়ে নদীর জল প্রবাহিত হচ্ছে। তার মানে নদী যখন পুরো ভরে থাকে তখন যতটা অঞ্চল পর্যন্ত নদী তার কার্যকলাপটা করে, সেই উৎস থেকে মোহনা পর্যন্ত ততটা অঞ্চলকে যদি আমি একত্রিত করে নিই, তাহলে যে অঞ্চলটা পাওয়া যায় সেটা হচ্ছে নদীর উপত্যকা। তার মানে আমি সংজ্ঞাতে বলতে পারি যে একটি নদী উৎস থেকে মোহনা পর্যন্ত তার নদী খাতের দু পার্শ্ববর্তী অঞ্চলে যতদূর পর্যন্ত নদী তার কার্যকলাপ করে থাকে, সেই কার্যকলাপের অঞ্চলটাকে বা অংশটাকে আমি উৎস থেকে মোহনা পর্যন্ত পুরোটাকে একত্রিত করলে যে অঞ্চলটা বেরিয়ে আসে তাকে আমরা বলবো নদী উপত্যকা। দেখা যাক যে নদী অববাহিকাটা কি। নদী অববাহিকাকে আলোচনা করতে গেলে প্রথমে আমি আগে একটা ড্রয়িং করে নিতে পারি। যে ধরে নেওয়া যাক আমি প্রথমে দেখবো সংজ্ঞা বা ধারণাটা আমি নেব। তো এখান থেকে আমাকে প্রথমে দেখতে হবে যে একটা নদী এখান থেকে বেরিয়ে এই মোহনা অব্দি এলো, এই নদীটার নাম হলো এক্স। তাহলে এটা হলো প্রধান নদী, এ হলো প্রধান নদী। এবার আরেকটা জিনিস দেখলাম, তাহলে এর মধ্যে একটা অঞ্চল তো থাকবে যেটা হচ্ছে এই নদী উপত্যকা, এর একটা নিজস্ব নদী উপত্যকা থাকবে। এরপরে আরো অনেকগুলো নদী, যেমন এখান থেকে একটা নদী এসে এর সঙ্গে যুক্ত হলো, এটা হচ্ছে ওয়াই। তার মানে এই ওয়াই এরও একটা নিজস্ব উপত্যকা থাকবে, ওয়াই এর নিজস্ব একটা উপত্যকা থাকবে। আবার আমি একটা দেখলাম যে ওয়াই এর সঙ্গে আরেকটা এসে যুক্ত হলো এ, তাহলে এরও একটা নিজস্ব উপত্যকা অঞ্চল থাকবে। আবার এদিক থেকে আমি দেখলাম এই একটা নদী এসে উপত্যকা যুক্ত হলো যার নাম হচ্ছে এন, তাহলে এন এরও একটা নিজস্ব উপত্যকা থাকবে। আবার যদি আমি দেখি যে এদিক থেকে আরেকটা এসে ঢুকলো বি, তাহলে বি এরও একটা নিজস্ব উপত্যকা থাকবে। এবার ভালো করে আমরা যদি বিষয়টাকে লক্ষ্য করি তাহলে ধারণাটা আমাদের মাথায় ঢুকে যাবে যে এক্স হচ্ছে প্রধান নদী যার নিজস্ব একটা উপত্যকা আছে, তার সঙ্গে ওয়াই এসে যুক্ত হলো। তার মানে ওয়াই কি হলো? ওয়াই হলো এক্স এর উপনদী। ভালো করে বুঝতে হবে, তার মানে ওয়াই হচ্ছে এক্স এর উপনদী। আবার এখান থেকে এই এটা যদি মোহনা না হয়, দুটো ভাগে বিভক্ত হলো, দিয়ে এসে এই জলাশয়ে পতিত হলো, এটা একটা জলাশয়। তার মানে এর একটা নিজস্ব উপত্যকা আছে, এরও একটা নিজস্ব উপত্যকা আছে। ভালো করে বুঝতে হবে, এটার নাম হচ্ছে ধরে নিলাম সি, এটা ডি। তাহলে এখন তাহলে এক্স হলো ওয়াই হলো এক্স এর প্রধান উপনদী। আবার এম কার উপনদী হচ্ছে? এম ও একটা উপনদী। কার উপনদী?
এম উপনদী হলো এক্স এর, আর এ হলো ওয়াই এর উপনদী। এ নিজে উপনদী, কার উপনদী, কিন্তু এটা হচ্ছে ওয়াই এর উপনদী। বি এক্স এর উপনদী, এম এও তাই এক্স এর উপনদী, ওয়াই এক্স এর উপনদী। তার মানে এই এক্স হলো প্রিন্সিপাল রিভার, মানে প্রধান নদী। আবার যদি আমি দেখি যে সি কার থেকে বেরোলো, এক্স থেকে দুটো ভাগ হয়েছে, একটা হচ্ছে সি, একটা হচ্ছে বি। তাহলে এক্স হচ্ছে প্রধান নদী, সে বিভক্ত হয়ে দুটো আলাদা শাখা তৈরি করলো, তার মানে এরা হচ্ছে শাখা নদী। শাখা নদী, তাহলে এই কার শাখা নদী, এক্স এর শাখা নদী, এও তাই এক্স এর শাখা নদী। এখন আমি যদি নদী অববাহিকা করতে চাই, তাহলে আমাকে প্রথমেই আগে শাখা নদী এবং উপনদীগুলো জেনে নিতে হবে। প্রথমে আমি বলে নিই যে উপনদী তাহলে কাকে বলে। উপনদী বলা হয় যখন একটি প্রধান নদীর সঙ্গে অন্য অনেকগুলি ছোট নদী এসে যুক্ত হয়, সেই ছোট ছোট নদীগুলিকে ওই প্রধান নদীটির উপনদী হিসেবে মানে বলা হয়ে থাকে। আবার আমি যদি দেখি শাখা নদী কাকে বলে, একটি প্রধান নদী কোনো জায়গায় বাধাপ্রাপ্ত হয়ে ভূমির ঢাল কম হয়ে গেছে, গতি কমে গেছে, যার ফলে বাধাপ্রাপ্ত হয়ে সেটি এক বা একাধিক, দুই বা ততোধিকও বলতে পারি আমরা, দুই বা ততোধিক শাখাতে বিভক্ত হয়ে যেতে পারে। ওই প্রত্যেকটি শাখাকে আমরা কি বলবো, প্রধান নদী, শাখা নদী। অর্থাৎ আমরা উপনদী বলতে বলছি যে কোনো কোনো ছোট নদীগুলো যখন প্রধান নদীর সঙ্গে এসে যুক্ত হয়, সেই ছোট নদীটিকে ওই প্রধান নদীর উপনদী বলছি। আবার প্রধান নদী যখন অনেকগুলো শাখাতে বিভক্ত হয়ে যাবে, তখন সেই শাখাগুলোকে ওই প্রধান নদীর শাখা নদী বলছি। এবার আমি চলে আসছি নদী অববাহিকায়। আমি উপনদী, শাখা নদী এবং প্রধান নদী সমস্ত নদীগুলোর উপত্যকাকে যদি আমি সামেশন করে দিই বা যোগফল করে দিই, তাহলে কি আসবে, নদী অববাহিকা চলে আসবে। তার মানে আমি যদি বলি যে কোন একটি প্রধান নদী তার উপনদী এবং শাখা নদীগুলির যে বা নদী গুচ্ছ বা নদী সমষ্টি বা নদী গোষ্ঠী তৈরি করে, এবং সেই নদী গোষ্ঠী যে অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয়, সেই সমস্ত অঞ্চলটিকে নদী অববাহিকা বলবো, প্রধান নদীর অববাহিকা। আমি আবার যদি এটাকে ঘুরিয়ে বলি, তাহলে এরকমই হবে যে উপনদীগুলোর উপত্যকা, শাখা নদীগুলোর উপত্যকা এবং প্রধান নদীর উপত্যকা, এই সমস্ত উপত্যকাগুলোকে একত্রিত করলে যে অঞ্চলটা আসে, আমি দেখো দেখিয়ে দিচ্ছি অঞ্চলটা কিভাবে আসবে। আমি যদি এটাকে সবগুলোকে একত্রিত করি, এই পুরোটাকে আমি বলবো এক্স এর অববাহিকা, এক্স এর অববাহিকা। আশা করি বোঝা গেল, আশা করি তোমরা বুঝে যাবে। তাহলে আমি সংজ্ঞাতে বলতেই পারি যে প্রধান নদী, উপনদী এবং শাখা নদীগুলি মিলে যখন একটি নদী গোষ্ঠী তৈরি করে, এবং সেই নদী গোষ্ঠী যে অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয় এবং তাদের কার্য এবং ভূমিরূপ গঠন করে, সেই অঞ্চলটিকে প্রধান নদীর অববাহিকা বলা হয়। আমরা আরেকটা ডেফিনিশন দিতে পারি যে প্রধান নদী, উপনদী এবং শাখা নদী একত্রিতভাবে তাদের উপত্যকা অঞ্চলকে যুক্ত করলে যে অঞ্চল তৈরি হয়, তাকেও আমরা নদী অববাহিকা বলতে পারি বা প্রধান নদীর অববাহিকা বলতে পারি। চলো এবার পরেরটাতে আসা যাক, ধারণ অববাহিকা। ধারণ অববাহিকাটা কি, আমি এখানেই বলে দিই ধারণ অববাহিকা। তাহলে পয়েন্ট নাম্বার 5 এ আসবে ধারণ অববাহিকা। ধারণ অববাহিকা বলতে আমরা যেটা বুঝি, সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। একটা নদী উৎস থেকে মোহনা পর্যন্ত পুরোটাকে আমরা নদী অববাহিকা বলছি, কিন্তু ধারণ অববাহিকা কোনটা? একটা নদী ধরো এইখান থেকে তৈরি হচ্ছে, এতটা তার পার্বত্য অঞ্চল, এতটা তার পার্বত্য অঞ্চল, এখান থেকে এটা সমভূমি অঞ্চল, এই অঞ্চলের পরবর্তী অংশটা আমি যদি ধরে নিই, এটা হচ্ছে তার নিম্নগতি অর্থাৎ মোহনাঞ্চল, এটা হচ্ছে পার্বত্য অঞ্চল, এই পুরোটাই হচ্ছে পার্বত্য অঞ্চল, এটা হচ্ছে সমভূমি অঞ্চল, এই নিচের অংশটা হচ্ছে মোহনাঞ্চল বা একদম সমুদ্রের কাছে রয়েছে। তাহলে এই পার্বত্য অঞ্চল ব্যাপী নদীর যে উপনদী, শাখা নদীর যে অববাহিকাটা, সেই অববাহিকাটাকে একত্রিত করলে যেটা আসে, সেটাকে আমি বলছি ধারণ অববাহিকা। অর্থাৎ আমি যদি বলি একটা প্রধান নদী, তার উপনদী এবং তার বিভিন্ন ধরনের উপনদীগুলো, বা সে যদি ওখানে কোনো শাখায় বিভক্ত হয়ে থাকে শাখা নদীগুলো,
সেগুলোকে মিলিত করলে তাদের যে উপত্যকা অঞ্চল, সেই উপত্যকা অঞ্চলটাকে একত্রিত করলে যেটা আসে সেটা হচ্ছে ওই প্রধান নদীটার ধারণ অববাহিকা। কতটা জল ধারণ ক্ষমতা তার রয়েছে। তাহলে আমরা এক্ষেত্রে নদী অববাহিকাটা হচ্ছে কি উৎস থেকে, এক কথায় একদম মানে সোজাসুজি বলে দেওয়া যায় যে উৎস থেকে মোহনা পর্যন্ত উপনদী, প্রধান নদী এবং শাখা নদীগুলোর উপত্যকাকে একত্রিত করলে আসে প্রধান নদীর অববাহিকা। আবার যদি শুধুমাত্র আমরা পার্বত্য অঞ্চলের ক্ষেত্রে প্রধান নদী, উপনদী এবং শাখা নদীগুলোর উপত্যকা অঞ্চলটাকে একত্রিত করি, তাহলে যে অঞ্চলটা আসে সেটা হচ্ছে ধারণ অববাহিকা। তাহলে দুটো একই ধরনের সিমিলার। এবার আমি আসবো যে পরের পয়েন্টটা, 6 নম্বর পয়েন্টে আছে জলবিভাজিকা। তাহলে এখন প্রশ্ন হলো জলবিভাজিকার ধারণা বা সংজ্ঞাটা আগে আমাদের জানতে হবে। সংজ্ঞা জানার পরে আমি অন্য বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারবো। তা প্রথমে আমি সংজ্ঞা করতে গেলে আমাকে আগে একটা ড্রয়িং আঁকতে হবে। সেই ড্রয়িংটার উপর ভিত্তি করে আমি দেখবো, আমি যদি ধরে নিই যে এটা একটা পার্বত্যাঞ্চল বা কোনো উচ্চভূমি। এবার এর যে দিকে গ্রেডিয়েন্ট বা এই যে ভূমির ঢাল, এই ভূমির ঢালটা একদিকে, এইটা তার বিপরীত দিকে দেখতে পাচ্ছি আমরা। এবার এখান থেকে কিছু নদী সৃষ্টি হতে পারে, একটা নদী গোষ্ঠী সৃষ্টি হতে পারে। আবার কোন নদী এদিকে এসছে, এর সঙ্গে মিশতে পারতো কিন্তু সেটা মিশতে পারছে না। এখানে যেহেতু ভূমির ঢাল অত্যধিক, সেই নদী গোষ্ঠীটা কি করলো, নদীটা এদিকে চলে এলো। তারও অনেকগুলো থাকতে পারে, শাখা নদী, উপনদী হিসেবে অনেকটা একটা অববাহিকা গড়ে উঠতে পারে। তার মানে তোমরা একটা জিনিসকে ভালো করে লক্ষ্য করো তো, আমি যদি এই দিকটাকে ধরি এ অববাহিকা, আর এই দিকটাকে যদি ধরি বি অববাহিকা, আর এই দিকটাকে আমি বি অববাহিকা ধরলাম, এখান থেকে কি দেখা যাচ্ছে? তার মানে আমরা সংজ্ঞাতে একটা সহজেই বলতে পারবো যে মাঝে যদি কোনো পর্বত, পাহাড় বা কোনো উচ্চভূমির অবস্থান থাকে, এবং সেই উচ্চভূমি, পাহাড় বা পর্বতটির দুদিকে ভূমির ঢালে দু রকমের নদী গোষ্ঠীর অবস্থান লক্ষ্য করা যায়। বা ঘুরিয়ে যদি বলি যে দুটো নদী গোষ্ঠীকে এই উচ্চভূমিটি, পর্বতটি বা পার্বত্যাঞ্চলটি কি করেছে, সম্পূর্ণরূপে আলাদা করে দিয়েছে। যার জন্যই এই উচ্চভূমিটাকে আমরা বা এই পার্বত্য অঞ্চলটাকে আমরা বলতে থাকি বা বলতে পারি জলবিভাজিকা। তাহলে জলবিভাজিকা কাকে বলে? জলবিভাজিকা বলতে বোঝায় কোনো একটি উচ্চভূমি, পর্বত্য ভূমি বা কোনো একটি অঞ্চল বা পর্বতাঞ্চল যে দুটি আলাদা ধরনের নদী অববাহিকাকে একত্রিত হতে দেয় না, বা দুটি আলাদা ধরনের নদী অববাহিকাকে বা নদী গোষ্ঠীকে সম্পূর্ণরূপে আলাদা করে দেয়, সেই ধরনের উচ্চভূমিকে বা পার্বত্যাঞ্চলকে আমরা বলে থাকি জলবিভাজিকা। এবার আসি উদাহরণ তোমরা দিতে পারো বৃন্দ পর্বত। উদাহরণ হিসেবে তোমরা অবশ্যই দিতে পারো বৃন্দ পর্বত ভাগ করলে দেখো, একটা হচ্ছে উত্তর ভারতের নদী আর একটা হচ্ছে দক্ষিণ ভারতের নদী। এই দুটো নদী অববাহিকাকে সম্পূর্ণরূপে মাঝে এই উচ্চভূমি বা মধ্য ভারতের উচ্চভূমি এবং সঙ্গে আমাদের যেটা রয়েছে বৃন্দ পর্বত মিলে এই দুটো নদী গোষ্ঠীকে সম্পূর্ণরূপে আলাদা করে দিল। অর্থাৎ আমরা বৃন্দ পর্বতকে বলতে পারি জলবিভাজিকার একটা উদাহরণ। আসছি পয়েন্ট নাম্বার 7, যেটাতে দেখতে পাচ্ছি নদীর গতি। তো নদীর ভূমির ঢালের উপর নির্ভরশীল, এবং নদী গতিটাকে আমরা 3টে ভাগে ভাগ করতে পারি, যেটা আমরা ভাগ করে নিয়েছি। একটা হচ্ছে উচ্চগতি, একটা হচ্ছে মধ্যগতি, আর একটা হচ্ছে নিম্নগতি। তো উচ্চগতি কাকে বলে? উচ্চগতি আমরা যদি দেখি ড্রয়িং এ, এটাকে বলে উচ্চগতি। তার মানেটা কি হলো, তোমরা দেখতে পাচ্ছ এখানে ভূমির ঢাল অনেক বেশি। আমরা যদি এর মধ্যে একটা গ্রেডিয়েন্ট ফর্ম করাই তাহলে দেখতে পাবো ভূমির ঢাল অনেক বেশি, ঠিক কিনা? আবার যদি এখান থেকে দেখি ভূমির ঢাল অনেক কম, আর এটাতে ভূমির ঢাল প্রায় নেই বললেই চলে। তার মানে গতি আসে কোথা থেকে? ভূমির ঢাল থেকে। আর ভূমির ঢাল আর গতির মধ্যে একটা সম্পর্ক আছে, সমানুপাতিক সম্পর্ক। যত ভূমির ঢাল বাড়বে তত নদীর গতি বাড়বে।
তো দেখা যায় যে উচ্চগতি কাকে বলে। তাহলে প্রথমে আমি আলোচনা করবো উচ্চগতি কাকে বলে। যখন একটা নদী পার্বত্য অঞ্চল বা মালভূমি অঞ্চলের থেকে সৃষ্টি হলো এবং যেখানে ভূমিঢাল অত্যধিক অর্থাৎ পর্বতের উপরে অর্থাৎ উৎস থেকে পর্বতের পাদদেশের আগে পর্যন্ত যে অঞ্চলটা তাকে আমরা বলছি উচ্চগতি। যেখানে নদী খুব দ্রুত গতিতে এগোতে থাকে, নদী অত্যধিক ক্ষয় কাজ করতে থাকে, ক্ষয়ের সাথে সাথে বহন কাজও করতে থাকে। আমি কাজগুলো নিয়ে পরে আলোচনা করবো, তার আগে গতিগুলো বলি। তো তারপরে আসছে মধ্যগতি। মধ্যগতি মানে কি? নদীর পাদদেশ থেকে মোহনাঞ্চল বা বদ্বীপের আগে পর্যন্ত যে অঞ্চলটা, যেখানে নদীর সমস্ত কিছু মধ্যম থাকে, যেমন গতি বলো, নদীর প্রবাহ, নদীর শক্তি, নদীর কার্য ক্ষমতা সমস্ত কিছুই মধ্যম থাকবে, মাঝারি থাকবে। তো সেই অঞ্চলটাকে আমরা বলছি নদীর মধ্যগতি, বা এর অপর নাম হচ্ছে নদীর সমভূমি প্রবাহ। আবার যদি আমরা দেখি যে নিম্নগতি কাকে বলে, অর্থাৎ সমভূমি প্রবাহ যে অংশ থেকে শেষ হচ্ছে, যেখান থেকে ভূমির ঢাল প্রায় নেই বললেই চলে, অর্থাৎ বদ্বীপ গঠন সৃষ্টি হয়, সেখান থেকে নদীর মোহনা পর্যন্ত অঞ্চলটাকে আমরা বলে থাকি নদীর নিম্নগতি। অর্থাৎ এই অঞ্চলটাকে আমরা বলবো নিম্নগতি। এই গতিকে আবার নদীর বদ্বীপ প্রবাহ বলা হয়ে থাকে। পয়েন্ট নাম্বার 8-এ আমরা দেখছি নদীর কাজ। তাহলে নদীর গতি এবং নদীর কাজ দুটোকে একসঙ্গে আলোচনা করলে বুঝতে সুবিধা হবে, ওই জন্য আমি দুটোকে একসঙ্গে আলোচনা করছি। আমরা প্রথমে দেখে নিয়েছি মধ্যগতি, উচ্চগতি, মধ্যগতি এবং নিম্নগতি। নদীর এই তিনটে গতি রয়েছে। নদীর তিনটে গতির সাথে সাথে নদীর তিনটে কাজও আছে। তাহলে কাজগুলোকে আমি প্রথমে একটু দেখে নিই। নদীর কাজগুলো এই ক্ষয়, বহন এবং সঞ্চয়, এই তিনটে কাজ নদীর আমরা সচরাচর লক্ষ্য করতে পারি এবং রয়েছে। একটা আদর্শ নদী এই তিনটে কাজ এবং তিনটে গতির মধ্যে লক্ষ্য করা যায় একটা আদর্শ নদীর মধ্যে। তো আমরা গতি বেশি থাকে, নদীর গতিবেগ যখন বেশি থাকে, গতিবেগ বেশি থাকার ফলে নদী তার সামনের বাধাগুলোকে খুব দ্রুত অতিক্রম করতে পারে, ভেঙে নিয়ে চলে যায়, তাকে আমরা বলছি ক্ষয়। তারপর আসছে বহন। ক্ষয়জাত পদার্থ যেগুলো তৈরি হলো, সেই ক্ষয়জাত পদার্থগুলোকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার প্রক্রিয়াকে বলছে বহন। এবং যখন নদীর গতিবেগ কমে যায়, নদীর শক্তি কমে যায়, নদীর কার্যক্ষমতা কমে যায়, তখন কি হয়, সে সমস্ত বয়ে নিয়ে যাওয়া ক্ষয়জাত পদার্থগুলোর বোঝা নদী বইতে না পেরে কোনো স্থানে সেগুলো বা নদী খাতে বা তার পার্শ্ববর্তী অঞ্চলে সেগুলোকে সবসময় সঞ্চয় করতে থাকে, যাকে আমরা অবক্ষেপণও বলে থাকি। তো এবার আমরা দেখে থাকি যে নদীর কাজের সঙ্গে নদীর গতির কি রিলেশন রয়েছে বা কি সম্পর্ক লক্ষ্য করা যায়। তো নদীর দেখতে পাচ্ছি আমরা যে নদীর উচ্চ গতিতে, অর্থাৎ নদীর পার্বত্য প্রবাহে নদীর ভূমির ঢাল অনেক বেশি থাকে। ভূমির ঢাল বেশি থাকার জন্য নদী কি করছে, ক্ষয় কাজ সব থেকে বেশি করছে, সাথে বহন কাজটাও করছে। সঞ্চয় একদমই নেই। যেখানে গতিবেগ অত্যধিক থাকে সেখানে সঞ্চয় হওয়ার সম্ভাবনা থাকেই না। কারণ তাহলে ক্ষয় কোন ধরনের ক্ষয়টা বেশি হচ্ছে? নদী সাইডে বেশি বাড়ছে না, নদী পার্শ্ববর্তী অঞ্চলে বেশি বাড়ছে না, নদীর গভীরতা অনেক বেশি বাড়ছে। তারপরে নদীর নিম্ন ক্ষয় বেশি হয় পার্শ্ব ক্ষয়ের তুলনায়। এবার আসছে, এটা হলো উচ্চগতি। তার মানে আমরা উচ্চগতিতে কি ধরনের কাজ আমরা লক্ষ্য করি? নদীর ক্ষয় কাজ বেশি লক্ষ্য করি, সাথে সাথে বহন কাজও লক্ষ্য করি, ক্ষয় কাজ এবং বহন কাজ। চলে আসছি মধ্যগতিতে, অর্থাৎ সমভূমি প্রবাহে, যেখানে নদী একদম মানে পর্বতের পাদদেশে চলে এসেছে এবং সেই পাদদেশ থেকে মোহনার দিকে ক্রমাগত এগিয়ে চলেছে। সেই অঞ্চলে নদী দেখি নিম্ন ক্ষয় একেবারেই করে না, বেশিরভাগ যেটা করতে থাকে নদী চওড়ায় বড় হতে থাকে, নদীর গভীরতা কমতে থাকে। তো চওড়ায় বড় হওয়া মানে নদীর পার্শ্ব ক্ষয় বেশি হয়, নিম্ন ক্ষয় হয় না। এর সাথে সাথে দুটো জিনিস আমরা দেখি, ক্ষয় কাজটা আস্তে আস্তে কমে যাচ্ছে, সাথে যেটা সব থেকে বেশি করে সেই বোঝাটাকে নদী বহন করে নিয়ে যায়। অর্থাৎ মধ্যগতিতে নদীর বহন কাজ সব থেকে বেশি হয়, কিছু পরিমাণ সঞ্চয় কাজ হয় এবং পার্শ্ব ক্ষয় একদমই কম, মানে নিম্ন ক্ষয় হয়ই না, পার্শ্ব ক্ষয় একটু হয়। তার মানে ক্ষয় কাজও কম, সঞ্চয় কাজও মাঝারি বা কম, কিন্তু বহন কাজটা সব থেকে বেশি। এবার চলে আসছি নিম্নগতি। নিম্নগতিতে নদীর ক্ষয় কাজ তো নেই, বহন কাজও প্রায় নেই, বহন কাজ নেই, শুধুমাত্র যেটা কাজ করে থাকে সেটা হচ্ছে সঞ্চয় কাজ। কারণ নদীর এখানে শক্তি হারিয়ে ফেলে, নদীর ভূমির ঢাল কমে যায়, নদীর গতি বেগ কমে যায়, নদীর শক্তি কমে যায়। ফলে নদীর মধ্যে থাকা যে বোঝাগুলো, সেই বোঝা, ক্ষয়জাত পদার্থের বোঝাগুলোকে সে কোনো না কোনো জায়গায় সঞ্চয় করতে শুরু করে এবং সঞ্চয় করতে চায়। অর্থাৎ নদী খাত এবং তার পার্শ্ববর্তী অঞ্চল সব থেকে বেশি যে কাজটা হয় সেটা হচ্ছে সঞ্চয় কাজ।
অর্থাৎ নদীর গতির সঙ্গে কাজের একটা সুদৃঢ় সম্পর্ক আমরা লক্ষ্য করছি, যেটা এই ড্রয়িং এর মাধ্যমে আমরা বা এই ছবির মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। নদীর গতির সাথে নদীর কাজের সম্পর্কটা ঠিক কিরূপ? নদীর গতির সাথে নদীর কাজের একটা সম্পর্ক বর্তমান। যেমন আমরা যদি দেখি যে নদী, এখন দেখা যাক নদীর গতির সাথে নদীর কাজের সম্পর্কটা কিরকম। নদীর গতির সাথে নদীর কাজের একটা সুসম্পর্ক বর্তমান কিরকম, অর্থাৎ যখন নদী পার্বত্য প্রবাহে থাকে তখন নদীর ভূমির ঢাল বেশি থাকে। তাহলে প্রথমে আসছি ভূমির ঢাল। যদি ভূমির ঢাল বেশি থাকে, ভূমির ঢাল বেশি থাকলে একটা জিনিস বেড়ে যায়। যেমন আমি যদি এইটা দেখি, এটাকে ভূমির ঢাল বলে। এই ভূমির ঢালটা যখনই এই কৌণিক দূরত্বটা বেশি থাকবে বা কৌণিক মানটা যখনই এর কৌণিক মান দূরত্ব হবে না, কৌণিক মানটা যখনই বাড়বে তার মানে এর ভূমির ঢালটা বাড়লো। ভূমির ঢাল বাড়া মানে সমহারে বাড়তে থাকবে গতিবেগ। তার মানে এটাকে আমরা সমহারে বাড়তে থাকবে গতিবেগ। আর গতিবেগ যত বাড়তে থাকবে তার মানে এগুলো সবগুলোই আমরা সমানুপাতিক দিতে পারি, মানে প্রত্যেকটার সঙ্গে সমানুপাতিক। মানে ভূমির ঢাল যতটা বাড়বে ততটা বাড়বে গতিবেগ। গতিবেগ যদি বাড়ে নদীর শক্তিও ততটাই বেড়ে যায়। নদীর গতিবেগ যতটা বাড়বে নদীর শক্তিও ততটা হারে বাড়তে থাকবে। তাহলে ভূমির ঢাল যত বাড়লো গতিবেগ ততটা সমহারে বাড়লো, আর ততটা হারে শক্তিও বাড়লো। আর শক্তি বাড়া মানে নদীর যেটা বেড়ে যায় সেটা হচ্ছে ক্ষয় কাজ বেড়ে যায়, ক্ষয় কাজ করার ক্ষমতা বেড়ে যায়। শুধু ক্ষয় নয়, ক্ষয়ের সাথে সাথে বহন করার ক্ষমতাটাও বেড়ে যায়। এই দুটো জিনিস ক্রমাগত বাড়তে থাকে। অর্থাৎ নদীর যখন ভূমির ঢাল বাড়ে সমহারে গতিবেগ বাড়তে থাকে, গতিবেগের সমহারে বাড়ে যেটা সেটা হচ্ছে শক্তি। তার মানে নদীর ভূমির ঢালের সঙ্গে গতিবেগ, গতিবেগের সঙ্গে শক্তি, এই সবগুলোর একটা সমানুপাতিক সম্পর্ক বর্তমান। অর্থাৎ ভূমির ঢালের সঙ্গে গতিবেগ ও শক্তির সমানুপাতিক সম্পর্ক বর্তমান। আর যেটা রয়েছে নদীর গতির সঙ্গে, আমি যদি উচ্চ গতির কথা বলি, উচ্চ গতিতে সর্বদাই ভূমির ঢাল বেশি থাকে, উচ্চ গতিতে সর্বদাই এটা বেশি হবে। আর যদি এটা বেশি হয় তার মানে স্বাভাবিকভাবে অপর জিনিসগুলো অটোমেটিক্যালি বাড়তে শুরু করে। যদি ভূমির ঢালটা বেড়ে যায় তার সাথে সাথে সঙ্গে সঙ্গে নদীর গতিবেগটা বাড়তে শুরু করবে। গতিবেগ বাড়া মানেই এনার্জি অর্থাৎ শক্তিটা বাড়তে শুরু করবে। আর শক্তি বাড়া মানেই নদী খুব দ্রুত হারে ক্ষয় কাজ করবে। শুধু ক্ষয় নয়, ক্ষয়ের সাথে সাথে ক্ষয় করা সমস্ত পদার্থগুলোকে খুব দ্রুত হারে নিচের দিকে বয়ে নিয়ে আসবে, অর্থাৎ বহন কার্যটাও করতে থাকবে। এটা হচ্ছে নদীর গতির সঙ্গে নদীর কাজের সম্পর্ক। এবার দেখো যে মধ্যগতিতে কি হচ্ছে। মধ্যগতিতে হচ্ছে কি, নদীর ক্ষয় কাজ কম হচ্ছে, বহন কাজ বেশি হচ্ছে, কিছুটা পরিমাণ সঞ্চয় কাজও হচ্ছে। অর্থাৎ সঞ্চয় কাজ হচ্ছে, বহন কাজ হচ্ছে, কিন্তু ক্ষয় কাজের পরিমাণটা কিন্তু কমে গেছে। কেন কমলো? কারণ যখনই নদী মধ্যগতিতে চলে এসছে অর্থাৎ পাদদেশে চলে এসছে, পাদদেশ থেকে মোহনা অঞ্চল পর্যন্ত এই অঞ্চলটা কি সমভূমি প্রবাহ। তাহলে যদি সমভূমি হয় তাহলে ভূমির ঢালটা কম, তুলনামূলকভাবে পার্বত্য অঞ্চল বা মালভূমি অঞ্চলের তুলনায় অনেকটা কম। তাহলে এখানে ভূমির ঢাল কম হওয়ার জন্য সাথে সাথে কি হলো, ভূমির ঢালটা কমে যাওয়ার সাথে সাথে নদীর গতিবেগটা কমে গেল। আর গতিবেগটা কমে যাওয়ার সাথেই নদীর ক্ষয় কাজের ক্ষমতাটাও কমে গেল, ক্ষয় কাজ করার ক্ষমতাটা কমে গেল। যেটুকু ক্ষমতা রয়েছে তাতে শুধু বহন করছে এবং যখন পারছে না তখন সেটাকে সঞ্চয় করছে। যার ফলে মধ্যগতিতে বহন কাজ সব থেকে বেশি হয়, সঞ্চয় কাজ হয়, কিন্তু ক্ষয় কাজ বলতে শুধুমাত্র পার্শ্ব ক্ষয় হয়, কোনো নিম্ন ক্ষয় এখানে লক্ষ্য করা যায় না। পরবর্তীতে দেখো যখন নদী নিম্ন গতিতে চলে আসছে তখন একমাত্র সঞ্চয় কাজ করছে, আর অন্য কোনো কাজকে আমরা এখানে লক্ষ্য করতে পারছি না। কেন পারছি না? কারণ যখন নিম্ন গতিতে চলে এসছে ভূমির ঢাল প্রায় নেই বললেই চলে। ভালো করে লক্ষ্য করতে হবে আমাদের এখানটা, ভূমির ঢাল প্রায় নেই বললেই চলে। যার ফলে যখন নদীর ভূমির ঢাল থাকছেই না তখন গতিবেগ বলতে কিছুই থাকে না এবং নদীর শক্তি সম্পূর্ণরূপে হারিয়ে ফেলে। তাহলে এটাও কমে যায়, একদমই কমে যায়, আর তার ফলে এটাও একদম কমে যায়। তো দুটো কমে যাওয়ার ফলে কি হলো, আমাদের দুটো জিনিস মাথায় রাখতে হবে যে নিম্ন গতিতে ভূমির ঢালটা কমে গেল, ভূমির ঢাল একদমই নেই, ভূমির ঢাল না থাকার জন্য গতিবেগটা একদমই কমে গেছে, গতিবেগ না থাকার জন্য নদীর শক্তি হারিয়ে ফেলেছে। আর শক্তি হারিয়ে ফেলেছে অথচ নদীর মধ্যে, নদীর জলের মধ্যে বোঝা অনেক বেশি আছে, যেটা সে উচ্চগতি এবং মধ্যগতি থেকে বয়ে নিয়ে এসছে। সেই বোঝাটা
যখন নিম্ন গতিতে নিয়ে আসছে অথচ শক্তি হারিয়ে ফেলেছে, তো ওকে বয়ে নিয়ে যেতে পারছে না, তখন কি করে নদী সব থেকে বেশি যে কাজটা করে সেই বোঝাটাকে নদী খাত বা তার পার্শ্ববর্তী অঞ্চলে সব ফেলে দেয় বা অবক্ষেপণ করে বা সঞ্চয় কার্যটা করতে থাকে। অর্থাৎ নদী এই অঞ্চলে, ওই জন্যই আমরা নদীর এই অঞ্চলটাকে আমরা বলে থাকি বদ্বীপ প্রবাহ, কারণ সঞ্চয় কার্যের ফলেই নদী কিন্তু বদ্বীপ গঠন করতে শুরু করে। এখানে অল্প পরিমাণ বাধা থাকলেও নদী সেই বাধাটাকে অতিক্রম করতে না পেরে নদী সোজাসুজি কি করে, সেই বাধাটাকে পাশ কাটিয়ে চলে যায়, অর্থাৎ নদী বাঁক সৃষ্টি করতে পারে। অর্থাৎ এই নদীর যে গতি এবং তার সঙ্গে নদীর কাজের একটা সুসম্পর্ক রয়েছে, সেই তার ফলে কিন্তু বিভিন্ন ধরনের ভূমিরূপগুলো সৃষ্টি হয়। তো সেগুলো নিয়ে আমরা পরের ভিডিওতে আলোচনা করব। তাহলে এই হলো নদীর গতি সাথে নদীর কাজের একটা সম্পর্ক। দেখা যাক নদীর কার্য পদ্ধতিটা কিরকম। এখানে আমরা দেখতে পাচ্ছি নদীর কার্য পদ্ধতি দু রকমের হয়, একটা হচ্ছে ক্ষয় কার্য পদ্ধতি, একটা হচ্ছে বহন কার্য পদ্ধতি। তো ক্ষয় কার্যের পদ্ধতিগুলোতে আমি যদি দেখি এখানে যে জলপ্রবাহ ক্ষয়, অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, দ্রবণ ক্ষয় এবং বুদবুদ ক্ষয়। তো আসি জলপ্রবাহ ক্ষয় কোনটা। জলপ্রবাহ ক্ষয় বলতে আমরা বোঝাই যে নদী যখন পার্বত্য প্রবাহে প্রবাহিত হয় তখন নদীর ভূমির ঢালটা অত্যধিক বেশি থাকে। তো তখন কি হয়, জলের প্রবাহ, স্রোত এবং গতিবেগ সবগুলো অনেক বেশি থাকার ফলে ক্রমাগত ওই কোনো বড় শিলাস্তরের উপর সেটা আঘাত ভেঙে যায়, অর্থাৎ শিলাস্তরে খুব দ্রুত হারে নদীর শিলাস্তরকে ভাঙতে শুরু করে, অর্থাৎ ক্ষয় করতে শুরু করে, এবং সেটা জলের আঘাতে, নদী খাতে যে জল প্রবাহিত হচ্ছে সে তার আঘাতে, তাকে বলছে জলপ্রবাহ ক্ষয়। আসছি অবঘর্ষ ক্ষয়। অবঘর্ষ ক্ষয় মানেটা কি? অবঘর্ষ ক্ষয় মানে আমরা এখানে যেটা দেখছি যে নদীর মধ্যে যে নদীর জলের মধ্যে যে ভাসমান পদার্থগুলো আছে, সেটা শিলাখণ্ড হোক বা নুড়ি, পাথর, বালি, যাই হোক, সেই ভাসমান পদার্থগুলো যখন নদী খাতের সঙ্গে, ধরো এটা ভাসমান পদার্থ, এই ভাসমান পদার্থগুলো সরাসরি নদী খাতের সঙ্গে যখন ঘর্ষণ করবে এবং সেই ঘর্ষণের ফলে এই পদার্থগুলোরও ক্ষয় হবে, নদীর তলদেশেরও গভীরতা বাড়বে, তার সাথে পার্শ্ববর্তী অঞ্চলেরও গভীরতাটা বাড়তে পারে। তো এই প্রক্রিয়াটাকে আমরা বলছি অবঘর্ষ ক্ষয়। আসছি ঘর্ষণ প্রক্রিয়া। ঘর্ষণ ক্ষয়টা কি? ঘর্ষণ ক্ষয় মানে হলো নদীর মধ্যে যে ভাসমান পদার্থগুলো আছে সেই ভাসমান পদার্থগুলো যখন একে অপরের সঙ্গে ঘর্ষণ কাজটা সম্পন্ন করে, অর্থাৎ এই যে ভাসমান পদার্থগুলো যাচ্ছে, এই ভাসমান পদার্থগুলো একে অপরের সঙ্গে, এর সঙ্গে করবে, এর সঙ্গে করবে, এর সঙ্গে করবে, অর্থাৎ একে অপরের সঙ্গে যখন ঘর্ষণ করে সেখানে নদী খাতের সঙ্গে কোনো সম্পর্ক নেই। এই ঘর্ষণের ফলে একে অপরের আয়তন কমাতে থাকে, অর্থাৎ ক্ষয় কাজ হতে থাকে। এই প্রক্রিয়াটাকে বলি ঘর্ষণ ক্ষয়। তাহলে এখন প্রশ্ন আসতে পারে তোমাদের মনের মধ্যে যে দুটোতেই তো ঘর্ষণ হচ্ছে, তাহলে অবঘর্ষ আর ঘর্ষণের মধ্যে আসল পার্থক্যটা কোথায়? অবঘর্ষ প্রক্রিয়াতে একটা জিনিস মাথায় রাখতে হবে যে ভাসমান পদার্থগুলো সবসময় নদী খাতের সঙ্গে ঘর্ষণ করবে, অর্থাৎ এখানে নদী খাতের একটা সম্পর্ক আছে। ভাসমান পদার্থ এইগুলো ধরো ভেসে যাচ্ছে, ভেসে যাওয়া পদার্থটা যখন নদী খাতের সঙ্গে ঘর্ষণ করবে, আর দুটোই ভেসে যাচ্ছে, দুটো ভেসে যাওয়া পদার্থ যখন একে অপরের সঙ্গে ঘর্ষণ করবে সেটা হচ্ছে ক্ষয়, ঘর্ষণ ক্ষয়। তাহলে অবঘর্ষ ক্ষয়ের সঙ্গে নদী খাতের সম্পর্ক আছে, ঘর্ষণ ক্ষয়ের সঙ্গে কোনো সম্পর্ক নেই। আসছে দ্রবণ ক্ষয়। দ্রবণ ক্ষয়টা কি? যখন কিছু কিছু অঞ্চলে নদী যখন প্রবাহিত হয়, সেই প্রবাহ পথে বা সেই অঞ্চলটাতে প্রবাহ পথে এমন অনেক অঞ্চল আসে যে অঞ্চলটা জিপসাম, ডোলোমাইট বা চুনাপাথর গঠিত হতে পারে। তো সেই ধরনের অঞ্চলগুলোতে কি হয়, নদী সরাসরি শিলার মধ্যে থাকা খনিজ পদার্থগুলোকে জলে দ্রবীভূত করে নেয়। কিভাবে? আমি যদি একটা উদাহরণ দিই তাহলে বোঝা যাবে যে চুনাপাথর গঠিত অঞ্চলগুলোতে কি দিয়ে গঠিত? ক্যালসিয়াম কার্বনেট। এবার সেটা জলের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে সেটা ক্যালসিয়াম বাইকার্বনেট তৈরি করে নিতে পারে। এবার ক্যালসিয়াম বাইকার্বনেটটা সরাসরি জলে দ্রবীভূত হয়ে যেতে পারে। এবার নদী যখন ওই চুনাপাথর গঠিত অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয়, তাহলে ওই ক্যালসিয়াম বাইকার্বনেটটা সরাসরি নদীর জল কি করে, তার মধ্যে দ্রবীভূত করে নেয় এবং সেগুলোকে তার মধ্যে থাকা সমস্ত খনিজ পদার্থগুলোকে সম্পূর্ণ সরিয়ে নিয়ে চলে যায় এবং ক্ষয় করে নিয়ে চলে যায়। এই প্রক্রিয়াটাকে বলছে দ্রবণ ক্ষয়। এবার আসছি বুদবুদ ক্ষয়। বুদবুদ ক্ষয়টা কি? নদী যখন মালভূমি অঞ্চলের মধ্যে থাকে, কিছু কিছু ক্ষেত্রে যখন পার্বত্য অঞ্চলের মধ্যে থাকে বা এই অঞ্চলের মধ্যে প্রবাহিত হয়, তো নদীর খাত কখনোই মসৃণ হয় না, অর্থাৎ নদীর জল যে খাতের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে তার নিচের অংশটা এবড়ো খেবড়ো থাকে। তো যখন এবার ভূমির ঢাল বেশি থাকে তখন কি হয়, নদীর জল ওই এবড়ো খেবড়ো খাতের উপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় অনেক সময় কি হয়, ঘূর্ণন সৃষ্টি করে বা বুদবুদ আকৃতির সৃষ্টি করে। এবার সেই অঞ্চলের শিলাটার উপর একটা ক্রমাগত ক্ষয় কাজ করতে থাকে। এবার সেই ক্ষয় কাজটা হওয়ার ফলে সেই নদী খাতের উপর অনেক সময় ছোট ছোট গর্তের সৃষ্টি করে দেয় এবং নদী খাতটাকে ক্ষয় করতে থাকে। সেই ক্ষয়টাকে আমরা বলছি বুদবুদ ক্ষয়। এর ফলে যেটা বেশিরভাগ ক্ষেত্রে সৃষ্টি হয় যে ধরনের ভূমিরূপ, যাকে আমরা বলি পটহোলস, ওকে, বা মন্থকূপ, বাংলায় আমরা বলি মন্থকূপ। তো এই হলো
ক্ষয় কার্যের পদ্ধতি। এখন দেখা যাক যে সঞ্চয় বহন কার্যের পদ্ধতিগুলো কি কি। বহন কার্যের পদ্ধতিগুলোকে আমি 4টে ভাগে এখানে লিখেছি, দ্রবণ প্রক্রিয়া, ভাসমান প্রক্রিয়া, লম্পদান প্রক্রিয়া আর আকর্ষণ প্রক্রিয়া। তো দেখা যাক যে দ্রবণ প্রক্রিয়াটা কি, যেটা আমি দ্রবণ ক্ষয়ের ক্ষেত্রে আলোচনা করলাম, এটার ক্ষেত্রেও খানিকটা সেই রকমই একই জিনিস। ধরে নেওয়া যাক যে কোনো একটা নদী চুনাপাথর গঠিত অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে। তো সেক্ষেত্রে চুনাপাথর ক্যালসিয়াম কার্বনেট, তো ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে যখন জল রাসায়নিক বিক্রিয়া করলো কার্বন ডাইঅক্সাইডের উপস্থিতিতে, তখন কি করবে, ওটা ক্যালসিয়াম বাইকার্বনেট তৈরি করবে। এবার ক্যালসিয়াম বাইকার্বনেটটা সরাসরি জলের মধ্যে দ্রবীভূত হবে। দ্রবীভূত হলে ওই ক্যালসিয়াম চুনাপাথরের মধ্যে থাকা খনিজ পদার্থগুলো জলের মধ্যে চলে এলো। এবার জল যখন এক স্থান থেকে অন্য স্থানে চলে যাচ্ছে, তার মানে ওই সমস্ত খনিজ লবণগুলো জলের সাথে এক স্থান থেকে অন্য স্থানে বাহিত হয়ে যায়। এই প্রক্রিয়াটাকে বলছে দ্রবণ প্রক্রিয়া। তারপরে দ্রবণ কি করে, শিলার মধ্যে থাকা খনিজ পদার্থগুলোকে জলের মধ্যে দ্রবীভূত করে এবং সেগুলোকে স্থানান্তর করে। এই হলো দ্রবণ প্রক্রিয়া। দ্রবণ প্রক্রিয়া দ্বারা বহন। এবার আসছি ভাসমান প্রক্রিয়া। ভাসমান প্রক্রিয়া মানে কি, যখন নদী ক্ষয় কার্য করে, সেই ক্ষয় কার্যের সময় অনেক পদার্থ থাকে যেগুলো আয়তন অনেক ছোট হয়, আকৃতি অনেক ছোট হয়, অর্থাৎ ভরও অনেক কম হয়। তো যার ফলে কি হয়, নদীর শক্তি সেই সমস্ত পদার্থগুলোকে জলের মধ্যে ভাসমান অবস্থায় এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে সক্ষম হয়। যেমন আমি এই ড্রয়িং এর মধ্যে যদি আমি দেখি, দেখো এই যে ছোট ছোট পদার্থগুলো, যেগুলোর সঙ্গে নদী খাতের কোনো টাচই হচ্ছে না, নদী খাতের সঙ্গে কোনো স্পর্শ নেই, অর্থাৎ নদীর মধ্যে নদীর জলের মধ্যে সেই এনার্জিটা আছে যে ওই আয়তনের সমস্ত পদার্থগুলোকে ও জলের সঙ্গে ভাসমান অবস্থায় নিয়ে যেতে সক্ষম। এই ধরনের ভাসমান প্রক্রিয়া, এই ধরনের প্রক্রিয়াটাকে বা এই প্রক্রিয়ায় যখন নদী কোন ক্ষয়জাত পদার্থগুলোকে স্থানান্তর করে, তাকে আমরা বলি ভাসমান প্রক্রিয়া। আর তারপর আসছে লম্পদান প্রক্রিয়া। লম্পদান মানে কি, লাফিয়ে লাফিয়ে চলা। তার মানে আমি সরাসরি এরকম ভাবে লাফিয়ে লাফিয়ে চলাটাকে লম্পদান বলছে। তো লম্পদানটা কিভাবে সম্ভব, যখন বলছি যে নদী যখন ক্ষয় কাজ করে, সেখানে সমস্ত ধরনের আকৃতিরই ক্ষয়জাত পদার্থ লক্ষ্য করা যায়, ছোট, মাঝারি, বড়। কিছু ধরনের মাঝারি পদার্থ থাকে যেগুলোকে নদীর অতটা শক্তি থাকে না যে সম্পূর্ণ নদী খাতটাকে ওকে ভাসমান অবস্থায় নিয়ে যাওয়া। একসঙ্গে পুরো খাতটাকে নিয়ে যেতে পারলো না, এনার্জি পুশ করলো। এনার্জিটা দেওয়ার সাথে সাথেই এখানে কি হলো, এই একটা আকৃতির যে পদার্থ, সেই পদার্থটা কিছুটা উপরে উঠে গেল, কিছু দূর পর্যন্ত তাকে ভাসমান অবস্থায় নিয়ে গেল। কিন্তু তারপরে নদীর মধ্যে আর শক্তি নেই যে সেটাকে আরো কি করে, শক্তি হারিয়ে যাওয়ার জন্য এই জায়গাতে বা শক্তি কমে যাওয়ার জন্য এই জায়গায় সেটা আবার নদী খাতে পড়ে যায়। আবার কি হয়, কিছুক্ষণ ওটা গড়িয়ে যাওয়ার ফলে আবার নদীর মধ্যে সেই এনার্জিটা নদী দেয়, তখন এটা আবার কি হয়, আবার জলের উপর ভেসে ওঠে এবং কিছু দূর ভাসমান অবস্থায় যাওয়ার পর আবার সেটা নদী খাতে পড়ে যায়। এর ফলে কি হয়, লাফিয়ে লাফিয়ে একটা পদার্থ এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর হতে থাকে। এই প্রক্রিয়াটাকে বলছে লম্পদান প্রক্রিয়া। এবার আসছি আকর্ষণ প্রক্রিয়া। আকর্ষণ মানে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাব। মাধ্যাকর্ষণ শক্তির প্রভাব কখন আমরা দেখতে পাবো, দেখো এখানে একটা ছবি আমি এঁকেছি। এই ছবিটা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে নদী যখন পার্বত্য প্রবাহে থাকে, তখন নদীর ভূমির ঢালটা অনেক বেশি থাকবে। ভূমির ঢাল বেশি থাকা মানেই তার মধ্যে সমস্ত কিছুই বেশি থাকবে, যেটা আমি আগে বলেছি, নদীর গতিবেগ বেশি থাকবে, নদীর শক্তি বেশি থাকবে, আর সমস্ত পদার্থের উপর পৃথিবীর আকর্ষণ বলও বেশি থাকবে, ভূমির ঢাল বেশি থাকবে। তো এবার নদীর জলের মধ্যে সমস্ত ধরনেরই পদার্থ রয়েছে, বড়, মাঝারি এবং ছোট, সমস্ত আয়তনের পদার্থ এবং সমস্ত ভরযুক্ত ক্ষয়জাত পদার্থই উপস্থিত রয়েছে। তো এবার দেখতে হবে যেগুলো বড় আকৃতির যেগুলো, যার মধ্যে ভর বেশি রয়েছে, তাদের মধ্যে পৃথিবীর আকর্ষণ বল কিন্তু ভূমির ঢাল বেশি থাকার জন্য পড়বে। এবার সেগুলো কি হবে, ক্রমাগত এই অঞ্চলে সেটা ক্রমাগত ভূমির ঢাল অনুসারে নিচের দিকে নামতে শুরু করবে এবং সেটা জলের থেকে আকর্ষণ বলের প্রভাবেই বেশি নামতে থাকবে, যেহেতু ভূমির ঢালটা বেশি আছে। এই ধরনের প্রক্রিয়াকে বলছে আকর্ষণ প্রক্রিয়া। তাহলে এই হলো 10 নম্বর পয়েন্ট, নদীর কার্য পদ্ধতি। আর এটা হলো পার্ট 1। আমি পার্ট 2টাতে নদী কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, ক্ষয়জাত কার্যের ফলে এবং সঞ্চয়জাত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলোকে নিয়ে আলোচনা করব। এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে, তোমরা অবশ্যই এই ভিডিওটাকে লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব